আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। জয়েন করতে পারেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজকে আমাদের বিভিন্ন গল্পের এক্সক্লুসিভ আপডেটস সবার আগে পাওয়ার জন্য। নমস্কার, আমি সায়ন্তন, আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আপনি শুনবেন সুলেখক অঙ্কুশ অধিকারীর কলম থেকে সজল মাস্টার সিরিজের প্রথম গল্প প্রেতযক্ষ। আজকের গল্প পাঠে রয়েছে প্রভাকর, গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের আজকের বিশেষ নিবেদন অঙ্কুশ অধিকারীর কলম থেকে সজল মাস্টার সিরিজের প্রথম গল্প প্রেতযক্ষ। উত্তরবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম শিকারপুর। গুঞ্জরিয়া স্টেশনে নেমে বেশ খানিকটা এগোলে এই গ্রাম। সারাদিনে অসংখ্য মেল ট্রেন যেগুলো এখানে দাঁড়ায় না, এবং হাতে গোনা কিছু প্যাসেঞ্জার ট্রেন যেগুলো এখানে দাঁড়ায়। মোটামুটি শান্ত এই গ্রাম। পিছিয়ে থাকা এই গ্রামের শিক্ষার হার প্রায় ৫০-৬০%। যে সময়কার কথা এখন হচ্ছে সেটা প্রায় ৯০-এর দশকের শুরুর দিক। গ্রামের বেশিরভাগ মানুষের জীবিকা চাষাবাদ। কাছাকাছি বড় শহর বলতে নিউ জলপাইগুড়ি, সেও প্রায় ৩ ঘন্টার রাস্তা প্যাসেঞ্জার ট্রেনে। তবে চাকুরিরত মানুষ ছাড়া খুব একটা বেশি কেউ প্যাসেঞ্জার ট্রেনে যাতায়াত করে না। স্টেশন মাস্টারও বেশ নিশ্চিন্তেই থাকে। গ্রামের টিভি তখনও প্রায় কারোর বাড়িতেই আসেনি। গ্রামের প্রায় শেষ প্রান্তে একটা চায়ের দোকান। সেই দোকানে প্রায় প্রত্যেক দিন বিকেলে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের আড্ডা বসে। গণ্যমান্য ব্যক্তি বলতে গ্রামের মধ্যে যারা শহরে চাকরি করতে যায় এবং গ্রামের স্কুলে যারা শিক্ষকতার কাজ করেন। অন্তত গ্রামের মানুষদের কাছে এরাই গণ্যমান্য ব্যক্তি। তো সারা দেশের বিভিন্ন জায়গায় যখন ধীরে ধীরে টিভি আসতে আরম্ভ করেছে, তখন গ্রামের মানুষদেরও টিভি জিনিসটা কি জানার বা দেখার খুব আগ্রহ জাগল। গ্রামের সবাই মিলে অল্প অল্প টাকা জোগাড় করে কেনা হলো একটা টিভি। টিভি তো কেনা হলো, এবার রাখাটা হবে কোথায়? এই ভাবতে ভাবতে গ্রামের সব থেকে বয়স্ক ব্যক্তি রামচরণ বাবু বললেন, টিভি তো সবার টাকায় কেনা, তো এমন একটা জায়গায় রাখা হোক যাতে সবাই দেখতে পায় সেই টিভি। আমি বলবো আমাদের রঞ্জিতের চায়ের দোকানটাই সব থেকে ভালো, কারণ আমরা রবিবার দিন মহাভারতের পর্বগুলো দেখতে পাবো, আর রোজ সন্ধ্যেবেলা খবরটাও সবাই মিলে শুনতে পাবো। রামচরণ বাবুর কথায় সবাই সহমত হওয়ায় আর রঞ্জিতের কোনো আপত্তি না থাকায় টিভি এনে রাখা হলো রঞ্জিতের চায়ের দোকানে। শান্তশিষ্ট গ্রাম্য জীবনে যেন এক প্রাণের জোয়ার এনে দেয় এই টিভি। আগে শুধুমাত্র কিছু মানুষের আড্ডা যেখানে চায়ের দোকানে বসত, সেখানে এবার গ্রামের সকল বয়সের পুরুষরা যাতায়াত আরম্ভ করল। মেয়েদের এখানে যাতায়াত প্রায় না থাকার মতন, কারণ সন্ধ্যাবেলায় সংসারের খাবার দাবার বানানো এবং ঘরের পুরুষদের নিয়ন্ত্রণমূলক চোখ রাঙানি উপেক্ষা করা তাদের পক্ষে সম্ভব ছিল না। আগে শুধুমাত্র কিছু মানুষের আড্ডা যেখানে চায়ের দোকানে বসত, সেখানে এবার গ্রামের সকল বয়সের পুরুষরা যাতায়াত আরম্ভ করল। মেয়েদের এখানে যাতায়াত প্রায় না থাকার মতন, কারণ সন্ধ্যাবেলায় সংসারের খাবার দাবার বানানো এবং ঘরের পুরুষদের নিয়ন্ত্রণমূলক চোখ রাঙানি উপেক্ষা করা তাদের পক্ষে সম্ভব ছিল না। প্রত্যেক দিন যে যার কাজ থেকে ফিরে ৬টার সময় রঞ্জিতের চায়ের দোকানে আড্ডা দিতে চলে আসে। সন্ধে ৬:৩০ থেকে ৭টার মধ্যে এই আড্ডা বাসর বসে। ৭টা নাগাদ খবর শুরু হয়। সেটা শেষ হবার পর অনেক কাপ চা আর সাথে গল্পগুজব চলতেই থাকে। গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে থাকেন গ্রামেরই শিক্ষক হারাধন, সরকারি চাকুরে আলী, ছোট কোম্পানিতে কাজ করা বিশ্বম্ভর, গ্রামের বয়স্কতম ব্যক্তি রামচরণ বাবু,
তার গ্রামেরই কিছু বন্ধু, সঞ্জীব, উদয়, মাইকেল। তাছাড়া এখন চাষাবাদের উপর নির্ভরশীল গ্রামের লোকজনও আসেন। তাদের মধ্যে থাকেন মোস্তাফা, আকবর, ধনঞ্জয়, জয়দীপ। এখন গ্রামের স্কুলে নতুন একজন প্রধান শিক্ষক এসেছেন। কলকাতা থেকে বদলি নিয়ে তার এখানে আগমন। নাম সজল বিশ্বাস। গ্রামের জীবনের প্রতি তার আগ্রহ এবং গ্রামের মানুষ তথা নতুন ছেলেমেয়েদের দায়িত্ব নিয়ে শিক্ষা দিয়ে সমাজ গড়ার কারিগর হিসেবে গড়ে তোলাই তার জীবনের লক্ষ্য। গ্রামের স্কুলে আসার পর থেকেই হারাধনের সঙ্গে তার নিবিড় এক বন্ধুত্বের এবং সহকর্মীর সম্পর্ক গড়ে ওঠে। প্রচণ্ড মিশুকে সজল। হারাধনের মুখ থেকেই এই গ্রামের এই দোকান এবং আড্ডার ব্যাপারে জানতে পারে। এই পরিবেশের অংশ হবার জন্য নিজের ইচ্ছেও প্রকাশ করে। হারাধনও তাকে কথা দেয় যে সে তাকে এই জায়গায় নিয়ে এসে সবার সঙ্গে আলাপ করাবে। আসলে মিশে যাওয়া, সুন্দর কথা বলার ধরন এবং তার নতুন নতুন গল্প শোনানোর গুণ হারাধনকে মুগ্ধ করে। সজল মাস্টারের জীবনের লক্ষ্য জানার পর হারাধন বুঝতে পারে পিছিয়ে পড়া এই গ্রামকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষকের ভূমিকা ঠিক কতটা এবং আগামী দিনে ঠিক কতটা ভূমিকা নিতে পারে সজলবাবু এই ক্ষেত্রে। বছর 42-এর সজল মাস্টার অবিবাহিত। কলকাতার বালিগঞ্জ অঞ্চলে বনেদি পাড়ায় তার বাড়ি। ছোট থেকেই গ্রাম বাংলার প্রতি এক অমোঘ আকর্ষণ তাকে টানত। জয়েন্ট ফ্যামিলি, সেই কারণে মা বাবাকে সবার মাঝে রেখে এসে তার অসুবিধে হয়নি। মাসে একবার সে যায় মা বাবাকে দেখবার জন্য। সেই দিনটা ছিল বৃহস্পতিবার। সন্ধে তখন 7:05। এই সময় হারাধন রঞ্জিতের দোকানে সজলকে নিয়ে এসে উপস্থিত হয়। দোকানে তখন প্রায় সবাই এসে বসে পড়েছে টিভির সামনে। হারাধন দোকানে ঢুকেই বলা শুরু করে, আরে সবাই একটু শোনো, আমাদের সাথে আজ নতুন একজন অতিথি এসেছেন। অতিথি নয়, উনি এখন থেকে আমাদেরই একজন। আমাদের গ্রামের প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন। ওনার নাম সজল বিশ্বাস। সবার মাঝে দাঁড়িয়ে সজল মাস্টার মশাই সবার দিকে তাকিয়ে হাত জোড় করে নমস্কার জানায়। আচ্ছা, সজলবাবু শুধু প্রধান শিক্ষকই নন, উনি একজন নিখাদ মিশুকে লোক। এই কদিনের আলাপে এই জিনিসটা আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। ওনার আরও একটা গুণ আছে, উনি ভীষণ সুন্দর গল্প বলতে পারেন এবং প্রচুর মানুষকে গল্পের মাধ্যমে এক জায়গায় বসিয়ে রাখার এক অদ্ভুত ক্ষমতার অধিকারী তিনি। সেখানে উপস্থিত গ্রামবাসীরাও তাকে দেখে তার প্রতি নমস্কার জানায়। সজল এবার একটু লাজুক হেসে বলা শুরু করলো, হারাধনদা আমাকে একটু বেশি ভালোবেসে ফেলেছেন কদিনে, তাই এরকম বলছেন। হ্যাঁ, গল্প শোনাতে ভালোবাসি, এটাই। এরই মধ্যে খবর শুরুর বিজ্ঞাপন শুরু হয়ে যায়। সবার মন টিভির দিকে ঘুরে যায় এবং সজলবাবুও বসে পড়ে সবার মাঝেই। খবর শেষ হলে ভালো করে পরিচয় পর্ব শুরু হয় তাঁর সাথে। রামচরণ বাবুই প্রথম শুরু করেন। তা বাবা, আমাদের গ্রাম কেমন লাগছে তোমার? নতুন জায়গা, নতুন পরিবেশ। ভালোই লাগছে, আপনাদের সাথে আলাপ হয়ে আরো বেশি ভালো লাগছে। হারাধনদার কাছে কতবার এই আড্ডার ঠেকের কথা শুনেছি, খুব ইচ্ছে ছিল আপনাদের সাথে আলাপ করার, আজ সেটা সফল হলো। আমি কিন্তু তোমার অত বড় নাম মনে রাখতে পারবো না, বয়স হয়েছে। আমি তোমাকে মাস্টার বলে ডাকবো। আচ্ছা, বেশ বেশ, আপনি যেমন চান সেভাবেই ডাকবেন, আমার তাতে কোনো রকম সমস্যা নেই। তো সজলবাবু, কত বছর ধরে শিক্ষকতা করছেন? এই ধরুন না 12 বছর মতো হলো। কলকাতার স্কুল খুব উন্নত এবং পরিবেশও ভালো ছিল, কিন্তু আমাকে কেন জানি না এই গ্রাম ভীষণভাবে টানতো। এরই মধ্যে সবার জন্য চা চলে আসে। চায়ের কাপে তৃপ্তির চুমুক দিতে দিতে সজলবাবু বলে ওঠেন, রঞ্জিতবাবু, আপনার দোকানের চা কিন্তু খাসা। এত ভালো চা আমি সত্যি বলছি আর কোথাও খাইনি।
রঞ্জিতবাবু হেসে অভিবাদন গ্রহণ করলেন। তা মাস্টার, এবার থেকে কিন্তু তোমাকে আমাদের সাথে এসে চা খেতে হবে, গল্প গুজব করতে হবে। কোনো আপত্তি নেই তো তাতে? আপত্তি? না না, আপত্তি থাকবে কেন? আমি তো এরকম পরিবেশই খুঁজছিলাম, সবার সাথে একসাথে থাকতে চাই বলে। মুস্তাফা এরই মাঝে আবদারের সুরে বলে বসে, মাস্টার মশাই, আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, মাঠে ঘাটে কাজ কারবার চাষাবাদ করে দিন চলে, স্কুলে কখনোই যাওয়া হয়নি, পড়াশোনা তাই জানি না, কিন্তু এখনো বাচ্চাদের মতন গল্প শুনতে বড় ইচ্ছে করে। ছোটবেলায় কত গল্প শুনতাম মা বাবার কাছে, এখন বড় হয়ে গেছি তাই আর শোনা হয় না। হারাধন দাদা বলল আপনি নাকি খুব ভালো গল্প বলতে পারেন, তাই কেন জানি না একটু গল্প শুনতে ইচ্ছে করছে। মাস্টার সদ্যই তো এলো, একটু বসতে দাও, একটু আলাপ সালাপ করো সবাই মিলে। মুস্তাফা, তোমার ছেলে স্কুলে যায়? 5 জনের সংসার, অনেকগুলো পেট, বড় ছেলেকে নিয়েই যাই কাজে, ওর 12 বছর বয়স, কি করব বলুন? পড়াশুনো না শিখলে তোমার ছেলে যে তোমার মতোই মাঠে ঘাটে কাজ করবে, সেটা কি তুমি চাও? মুস্তাফা মাথা নিচু করে থাকে। সবাইকেই বলছি, তোমাদের যারা এখানে মাঠে ঘাটে কাজ টাজ করো, বাড়ির ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে পারো না? তাদের স্কুলে যদি পড়তে পাঠাও, আমি তোমাদের তাহলে একটা করে রোজ গল্প শোনাবো, ঠিক আছে? দেখো, যদি কোনো আর্থিক সমস্যা হয় আমাকে জানাবে। হ্যাঁ, আমি হয়তো টাকা হাতে দিতে পারবো না, কিন্তু তোমাদের আর্থিক দিক যাতে ভালো হতে পারে আমি সেই চেষ্টা করব। আমি বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে সাহায্যের ব্যবস্থাও করে দিতে পারি। কি চলবে তো তাতে? সবাই একটু উৎফুল্ল হয়ে রাজি হয়ে গেল। বেশ, সবাই যখন এই শর্তে রাজি, আমিও তাহলে রোজ গল্প তোমাদের শোনাবো। ধরে নাও এটা একটা গল্পের আসর। তাহলে আমি দিনাম আজ থেকে এই যে সময়টা, এই সময়টা হচ্ছে সজল মাস্টারের আড্ডাখানা। তাহলে আমরা আজ কি গল্প শুনবো মাস্টার? আকাশটা মেঘ মেঘ করেছে দেখছি, মনে হয় ঝড় উঠবে। ভূতের গল্প শোনা যায় নাকি? খেটে খাওয়া মানুষগুলো সমস্বরে চিল্লিয়ে ওঠে। হ্যাঁ মাস্টার মশাই, ওটাই ভালো, আমাদের ওটাই শোনান। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমি আজ একটা ভূতের গল্পই শোনাচ্ছি। 4 বন্ধু আর একটা অভিশপ্ত জমিদার বাড়ির গল্প। এই ধরুন, এই গল্পের সময়কাল আজ থেকে প্রায় 20 বছর আগেকার। গল্পটা যদিও আমার না, কিন্তু লালচক হাই স্কুলে থাকাকালীন আমার এক সহকর্মীর কাছ থেকে শোনা। বেশ ভালো, আর ভয়ও পেয়েছিলাম তখন। বয়স কম ছিল বলে রোমাঞ্চিতও হয়েছিলাম। তো বছর 20 আগের ঘটনা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের 4 বন্ধু অমিত, উজ্জ্বল, রাজীব এবং মোহন, তারা ঠিক করে এমন কোনো একটা জায়গায় যাবে যেখানে রোমাঞ্চ আছে, যেখানে ভৌতিক সংসর্গ আছে, ভৌতিক বা গা ছমছমে একটা ব্যাপার থাকবে। যথারীতি এসব ক্ষেত্রে ভালো জায়গা হয় শ্মশান, কোনো পুরনো জমিদার বাড়ি অথবা রাজবাড়ি বা কোনো পরিত্যক্ত স্থান। এই সব জায়গায় সব থেকে ভালো। যেমন ভাবা তেমন কাজ। ট্রেনে চড়ে তারা চলে আসে বীরভূমের দৌলতপুর। বাড়ির লোকজন এক্ষেত্রে বাধা দিতে পারে সেটা ভেবেই কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে পড়ে। তাদের সবারই বাড়ি গ্রামে, সুতরাং এ বিষয়ে তাদের বাড়ির লোকেদের জানারও কথা নয়। এ বিষয়ে বলে রাখি, অমিত অভিজাত পরিবারের সন্তান, বাকি 3 বন্ধুই মধ্যবিত্ত ঘরের। পড়াশুনোর সূত্রেই কলেজে তাদের একে অন্যের সাথে আলাপ, সেখান থেকে বন্ধুত্ব এবং নিবিড় সম্পর্ক। যেখানেই যায় তাদের এই 4 জনের দলটাই থাকে। বিভিন্ন সূত্র মারফত তারা দৌলতপুরের এক জমিদার বাড়ির খোঁজ পায়, যে জমিদার বাড়ি নিয়ে সেখানকার লোকেরাও খুব একটা কথা বলতে চায় না। স্টেশন থেকে বেরিয়ে এসে বাসে করে তারা দৌলতপুর পৌঁছে। এবার এখান থেকে তারা যেখানে যাবে সেখানে পৌঁছতে ভ্যান লাগবে। বাস স্ট্যান্ড থেকে এক ছোকরাকে পাকড়াও করে 4 জনে। এই যে যাবে কোথায়? দৌলতপুর জমিদার বাড়ি যাবে। দৌলতপুর জমিদার বাড়ির নাম শুনেই প্রায় ছিটকে পড়ে যাওয়ার জোগাড় হয় সেই ছেলের। আমি চোখের সামনে একটা 50 টাকার নোট ধরতেই ছোকরার চোখ জলজল করে ওঠে। সে রাজিও হয়। 1970-এর দশকে তখন 50 টাকা মানে বিশাল ব্যাপার, কারণ তখনকার দিনে এক একটা লোকের মাইনেই ছিল 200-300 টাকার মতো।
সেখানে একজন ভ্যান চালক একদিনে একবেলা চালিয়ে 50 টাকা পাচ্ছে, মানে বিশাল ব্যাপার। কথা এমন হয় যে দৌলতপুর জমিদার বাড়িতে এরা ঢুকে না বেরিয়ে আসা অবধি ভ্যান চালক তাদের জন্য অপেক্ষা করবে। চালকের নাম দীপু। ভ্যানে উঠে যেতে যেতেই মোহন প্রশ্ন করা শুরু করে দীপুকে। আচ্ছা দীপু, ওই বাড়ি সম্পর্কে তুমি কি জানো? আমাদের এলাকার লোক ওই বাড়ির আশেপাশে যায় না দাদা, অনেক আগে থেকে। কেন? ওই বাড়ি শুনেছি অভিশপ্ত, ঠিক পুরো জানি না। তবে এখানকার কেউই এই পুরনো ঘটনা নিয়ে কথা বলতে চায় না। এসব হয়েও গেছে প্রায় 50 বছরের ওপর। আহা, তুমি যা জানো তাই বলো না, শুনি। দেবলপুর রাজবাড়ির জমিদার জয়ন্ত নারায়ণ সিংহ এবং তার ছেলে উদন্ত নারায়ণ সিংহের অত্যাচারের কথা লোকমুখে প্রচলিত। গ্রামের মেয়েদের ওপর অত্যাচার, জমি ছিনিয়ে নেওয়া থেকে শুরু করে মানুষজনকে মেরে গুম করে দেওয়া সবই ছিল। এর বেশি কিছু জানি না আমি। গাড়ি এগিয়ে চলে তাদের। মিনিট 20 গাড়ি এগোনোর পর তাদের ভ্যান ঝোপ জঙ্গলের মধ্যে ঢোকে। সেখান দিয়ে আরও মিনিট 10 এগোতেই 3 তলা প্রাসাদ চোখে পড়ল। এবারে জমিদার বাড়ির বিষয়ে একটু বর্ণনা দেওয়া যায়। প্রধান রাস্তা থেকে প্রায় 1.5 কিলোমিটার ভেতরে ঢুকে এলেই রাজবাড়ির দেখা মেলে। দেখে বোঝাই যায় বহুকাল এখানে কারুর পা পড়েনি। 3 তলা প্রাসাদ। জমিদার বাড়ির বাইরের দেওয়ালে বিভিন্ন ধরনের কারুকার্য চোখে পড়ছে গেটের বাইরে থেকে। বহুদিনের পুরনো জং ধরা ভেঙে পড়া লোহার গেট। গেট দিয়ে ঢুকেই প্রথমে একটা বড় ফাঁকা জায়গা, তারপর আসল জমিদার বাড়ি শুরু। পুরো জমিদার বাড়ির এলাকা একটু সুউচ্চ, মোটা এবং লম্বা দেওয়াল দিয়ে ঘেরা, কিন্তু সেই দেওয়ালের এক পাশ ভেঙে পড়েছে। গেটের বাইরে দাঁড়িয়ে আপাতত এটুকুই দেখা যাচ্ছে। বাবু, একটা কথা মনে পড়ল। দীপুর কথা শুনে সবাই একবার ঘুরে তাকালো দীপুর দিকে। বলছি, বাবার কাছে শুনেছিলাম যে গ্রামবাসীরা নাকি জমিদারকে বাড়িতে ঢুকে কুপিয়ে মেরেছিল শেষে, তার বিভিন্ন কুকীর্তির জন্যে। পরে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়াও হয়। কিন্তু জমিদারের এবং তার পরিবারের মৃত্যুর পর এই বাড়িতে ভুতুড়ে উপদ্রব শুরু হয়। বেশ কিছু সাহসী চ্যাংড়া ছেলেপুলে বাড়িতে নাকি ঢুকে গেছিল কিছু লুটপাট চালাতে, কিন্তু কেউই তাদের আর বেরিয়ে আসতে পারেনি। তাদেরই একজন নাকি বাড়িতে ঢোকেননি। সে শুধু বাইরে দাঁড়িয়ে তার বন্ধুদের চিৎকার শুনেছিল। গ্রামে গিয়ে সে এই কথা জানানোর পর কেউ আড়াইমুখ হয়নি। এই ঘটনা আমার দাদুর আমলে ঘটা। আমার বাবাও দাদুর কাছ থেকেই শুনেছে। কথাটা আগে জানাওনি কেন? আসলে আমার টাকা দেখে মাথা ঘুরে গেছিল দাদা, ক্ষমা করো। আসলে তখন মাথাতেও ছিল না। অপেক্ষা করবে, আমরা না আসা অবধি যাবে না যেন কোথাও। দীপুকে কথাটা বলেই 4 জন মিলে অগ্রসর হয় বাড়ির দিকে। গেট ঠেলে খুলে ভেতরে ঢোকে 4 জনে। ভাঙা লোহার গেট হলেও বেশ ভারী, 4 জনকে বেশ ঠেলেই খুলতে হলো। গেট দিয়ে ঢুকেই একটা বড় উঠোনের মতন একটা ফাঁকা জায়গা পড়ে, যেখানে আগাছায় ভর্তি হয়ে রয়েছে। হাঁটতে হাঁটতে এবার এগিয়ে এসে আসল বাড়ির অন্দরে ঢোকে 4 জন। এবার ভেতর থেকে এত বড় প্রাসাদ অন্যরকম লাগতে শুরু করেছে। চারদিক থেকেই বাড়ি ছড়িয়ে আছে। আসল চৌহদ্দিতে ঢোকার পর সেটা বোঝা গেল। মাঝে একটা বড় মন্দির চত্বর। কোনো এক সময় কোনো এক মন্দির ছিল, আজ এত বছর পর সেটা আর বোঝা সম্ভব নয়। সেই মন্দির চত্বর পেরিয়ে ওপরে ওঠার সিঁড়ি। 3 তলার একটা অংশ প্রায় ভেঙে পড়েছে। প্রাসাদের আসল রং এখন বোঝা যায় না, কারণ একসময় এই প্রাসাদে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। মন্দির চত্বরের মধ্যে একপাশেই বড় কোনো কিছু একটা ঢাকা দেওয়া আছে, একটা বড় পর্দা টর্দা দিয়ে। বিশেষভাবে যেই পর্দা বানানো হয়েছিল সে নিয়ে কোনো সন্দেহ নেই। সেই পর্দার আড়ালে খুব সম্ভবত কোনো পেন্টিং বা ছবি আছে, যা এমনি দেখেই বোঝা যাচ্ছে। মন্দির চত্বরে উঠে আসে 4 জন। অমিত এগিয়ে যায় সেই পর্দা সরানোর জন্য। পর্দায় হাত দিতে উদ্যত হতেই এক ভারী কণ্ঠস্বর পেছন থেকে ভেসে আসে। থাক না, ফিরে বেরোবার সময় দেখে নেবেন। চমকে উঠে 4 জনই পেছন ফিরে তাকায়। পেছনে তখন ধুতি পাঞ্জাবি পরিহিত এক ভদ্রলোক দাঁড়িয়ে, মুখে তার হাসি।
সাজগোজ দেখে জমিদার বলে ভুল হয়ে যাওয়া অসম্ভব নয়। উজ্জ্বলই প্রথম কথা বলা শুরু করে। আপনার পরিচয়? আপনি এখানে একা এই জঙ্গলে? আমার নাম শেখর, আমি এখানেই থাকি। এখানেই থাকি মানে? এখানেই মানে পাশের গ্রামে থাকি। মাঝে মাঝে একা একা এই জায়গায় ঘুরতে চলে আসি। আজও আসছিলাম, আপনাদের ঢুকতে দেখে পেছন পেছন চলে এলাম আপনাদের। বাইরে যে ছেলেটি ভ্যান নিয়ে দাঁড়িয়ে আছেন, সে কি আপনাদের সাথে? হ্যাঁ, আমাদের সাথেই। আমরা ওর ভ্যানে এসেছি আর ফিরেও যাব ওরই ভ্যানে। আচ্ছা, তো আপনাদের দেখে তো মনে হচ্ছে আপনারা অনেক দূর থেকে এসেছেন। হ্যাঁ, আমরা কলকাতা থেকে এসেছি। আমরা চারজনই কলেজ পড়ুয়া। আমি উজ্জ্বল, ও অমিত, ও মোহন, আর ও রাজীব। রোমাঞ্চ আমাদের নেশা। যেখানেই রোমাঞ্চের খোঁজ পাই সেখানেই বেরিয়ে পড়ি। তা বেশ বেশ। তা এখানে যে এসেছেন, এখানকার ইতিহাস নিয়ে বা এই জায়গা, জমিদার বাড়ি সম্পর্কে কি কিছু জানা আছে আপনাদের? না, সেরকম তো কিছু জানা নেই। আর এই জমিদার বাড়ি নিয়ে সেরকম কোনো ঐতিহাসিক বইও তো আমাদের পড়ার নেই। এখানকার লোকেরাও খুব একটা বেশি কিছু বলতে চায় না। যেটুকু জেনেছি সেটুকু এই ড্রাইভারের মুখ থেকেই। কারণ কি এর? এর অনেক গভীর কারণ। সেই কারণ বললেই যে অনেক অপ্রিয় সত্য কথা বেরিয়ে আসবে, যেটা এই গ্রামের লোকেদের একটা লজ্জারও নাকি কারণ। মানে ঠিক বুঝলাম না, একটু খুলে বলবেন? বলবো, সব বলবো। আচ্ছা, আপনারা তো কিছু চেনেন না এই প্রাসাদ নিয়ে। ঘর বা কোথায় কি আছে বা এই বাড়ির ইতিহাসও জানেন না। তো আপনাদের আপত্তি না থাকলে আমি আপনাদের সাথে যেতে পারি আপনাদের রাস্তা দেখানোর জন্যে। স্থানীয় এক মানুষের কাছ থেকে এরকম প্রস্তাব লুফে নেয় চারজনে মিলে। শুরু হয় তাদের 5 জনের এই জমিদার বাড়ির অন্দরমহল যাত্রা। একতলার প্রথম যে ঘরে ঢোকা হলো সেটাকে আসল হলঘর বলা চলে। এখানে হয়তো কোনো এককালে জমিদার তার পরিবার নিয়ে বসতেন। এই হলঘরটা বেশ বড়, সুউচ্চ ছাদ, একতলায় ডাইনিংয়ের পাশেই অনেকগুলো ঘর পাশাপাশি। হলঘরের মাঝে ভাঙা কিছু চেয়ার এবং টেবিল। প্রত্যেকটা আসবাবই এখানে সুন্দরভাবে কারুকার্য করা। হলঘরের মাঝে দাঁড়িয়েই শেখর সবাইকে বলল, এখানে একটু বসা যাক, একটু জমিদার বাড়ির অনুভূতি অনুভব করা যায় নাকি একটু চেয়ারগুলোতে বসে? সবাই এক কথায় রাজি হলো এবং ভাঙা চেয়ারগুলোয় সবাই কোনো রকমে একটু বসলো। ঘরের ভেতরেও চারপাশের দেওয়ালে বিভিন্ন আভিজাত্যপূর্ণ কারুকার্যে ভর্তি, কিন্তু আগুন লাগার ঘটনা ঘটায় পুরোটাই প্রায় কালো হয়ে রয়েছে ভেতরে। সকালবেলা হলেও বেশ অন্ধকার ভেতরে। প্রত্যেকেই তাদের টর্চ জ্বাললো ছাদের দিকে তাক করে, যাতে অন্তত পুরো হল ঘরে আলো ছড়িয়ে পড়ে। ছাদের দিকে তাক করতেই কিছু যেন একটা মুহূর্তের মধ্যে সরে গেল। অমিত ছাদের দিকে ওই সময় তাকানোয় সেই শুধুমাত্র দেখতে পেল। ওইটা কি কি শুনলো ওটা? তাও আবার ছাদের সিলিং এর কাছ থেকে। অমিতের চিৎকার শুনে সবাই তাকালো ছাদের দিকে, কিন্তু ছাদের কালো দেওয়াল ছাড়া কিছুই দেখা গেল না। ও আপনার মনের ভুল অমিত বাবু। পুরনো বাড়িতে এসেছেন, মনের মধ্যে একটু ভয় থেকে আপনার ওরকম মনে হয়েছে। কিন্তু আমি যে স্পষ্ট দেখেছি। ওই যে আপনাকে বললাম না, মনের ভুল ওটা, মাথা থেকে সরানোটা। আমি কি তবে বলা শুরু করি এই বাড়ির ইতিহাস? এই ইতিহাস এত ভালোভাবে আপনাকে কেউ বলতে পারবে না এখানে। শুনুন তবে মন দিয়ে। সবার মন এবার ফিরল শেখরের দিকে। শেখর এবার বলতে শুরু করলো। এই জমিদারির গোড়াপত্তন করেন শ্রীমান দর্পনারায়ণ সিংহ 1857 সালে। সিপাহী বিদ্রোহের বেশ কয়েক বছর পর 1864 সালে বেশ কয়েক বিঘা জমি কিনে এই জমিদারির সূচনা করেন দর্পনারায়ণ। তিনি খুব জনদরদি মানুষ ছিলেন। তিনি এই জমিদারি 7 বছর সুনামের সাথে চালিয়েছিলেন। তার 2 ছেলে ছিল, জয়ন্ত নারায়ণ
এবং সূর্যনারায়ণ। অতিরিক্ত ক্ষমতালোভী জয়ন্ত নারায়ণ জমিদারি পাওয়ার লোভে ইংরেজদের সাথে হাত মেলায় এবং কৌশলে সে তার নিজের বাবা এবং তার শিল্পী বড় ভাই সূর্যনারায়ণকে খুন করে। ইংরেজরা তাকে এই বিষয়ে সহায়তা করে। ইংরেজদের সহায়তা করার কারণও ছিল তারা ইংরেজ সরকারের পক্ষ থেকে দর্প নারায়ণের কাছে জমিদারি কর দাবি করেছিলেন এবং দর্প সেই দাবি নস্যাৎ করেন। ইংরেজদের চোখ এরপরই যায় তার ক্ষমতালোভী ছোট ছেলে জয়ন্ত নারায়ণের দিকে। তারা পরিকল্পনা করে অন্তর্ঘাত করানোর। জয়ন্ত ইংরেজদের সাথে হাত মেলায়। ইংরেজরা তাকে এই কাজের জন্য তৎকালীন 1 লক্ষ টাকা দেবে কথা দেয়। যেমন কথা তেমন কাজ। দর্প আর সূর্য খুন হবার পর এক নতুন যুগের সূচনা হয়। তখনকার দিনের বাসিন্দাদের কাছে এ যেন এক কালো অধ্যায় হিসেবে বিবেচিত হয়। এরপর জয়ন্ত নারায়ণ শুরু করেন গ্রামের বাসিন্দাদের থেকে তাদেরই জমি ছিনিয়ে নেওয়ার এক পর্যায়ক্রমিক অধ্যায়ের। জয়ন্ত তাদের জমি জোর করে ছিনিয়ে নিয়ে সেই জমিতে সেসব বাসিন্দাদের থাকার জন্য মাসিক মোটা কর বসাতে থাকে। তাতে ব্যবস্থা এরকম হতো যে সেই বাসিন্দা সেই জমিতে শুধু থাকুক বা চাষাবাদ করুক, তাকে সেই জমিতে থাকার জন্যে জমিদারের কাছে কর দিতে হবে। এদিকে সেই কর পাওয়ার পর জমিদার ও তার লভ্যাংশ ইংরেজদের সাথে ভাগ করে নিত। জয়ন্তর 2 সন্তান হয়, এক উদন্ত নারায়ণ এবং তার এক প্রায় মানসিক ভারসাম্যহীন মেয়ে কুটিলা। আপনি এত ডিটেলে জানলেন কি করে? এখানকার মানুষজন তো মুখই খুলতে চায় না, আর আপনি এত কিছু বলছেন কিভাবে? হ্যাঁ, এইবার সেই কথায় আসছি। জয়ন্ত নারায়ণের এই কাজ কারবার চলতে চলতেই নজরে আসে উদন্ত নারায়ণ। জয়ন্ত নারায়ণের জোর করে জমি হাতিয়ে নেওয়া বেশ কয়েক বছর মুখ বুজে সহ্য করার পর এখানকার বাসিন্দারা আগ্রাসী হয়ে ওঠে। তারা এক সময় গিয়ে আক্রমণ করে, কিন্তু রক্ষীদের নজরদারিতে এবং সংগঠিত আক্রমণ না হয় তারা হেরে যায়। কিন্তু গ্রামবাসীদের তীব্র প্রতিবাদে এবং বর্ধিত উত্তেজনা দেখে ইংরেজদের পরামর্শে লড়াইয়ে হেরে যাওয়া 8 গ্রামবাসীদের জয়ন্ত নারায়ণ ছাড়তে বাধ্য হয়। কিন্তু এবার শুরু হয় অন্য খেলা। জয়ন্ত নিশানা করতে থাকে বাছাই করা গ্রামবাসীদের, যাদের জমি সে ছিনিয়ে নিতে চায়। এবার সেসব গ্রামবাসীদের পরিবারের কম বয়সী ছেলে এবং মেয়েদের তুলে আনতে থাকে। মেয়ে হলে সে শিকার হতো উদন্ত নারায়ণের। উদন্ত নারায়ণ বেশ কিছুদিন ধরে মেয়েদের আটকে রেখে অত্যাচার চালাতো, যতক্ষণ না মেয়েটি অন্তঃসত্ত্বা হয়। তাতে 2টো কাজ হতো। এক, জমিদারের ছেলের ঔরস জাত সন্তান গর্ভে থাকার জন্যে পরিবারের মেরুদণ্ড ভেঙে যেত, আর 2, তৎকালীন সমাজে মেয়েটির মাথা হেট হয়ে যেত। উদন্ত সিংহের যৌন ক্ষুধাও নিবৃত হতো, আর ছেলেদের বেশ কয়েকদিন ধরে অত্যাচারের পর তাদের মেরে সেই রক্ত কুটিলাকে দিয়ে দেয়া হতো। হ্যাঁ, কুটিলা রক্ত পিপাসু হয়ে গেছিল। চোখের সামনে দিনের পর দিন রক্ত দেখতে দেখতে তার রক্তের প্রতি খিদে বেড়ে গেছিল। পরে যখন গ্রামবাসীদের হাতে জমিদার বাড়ির সবাই খুন হয়, তারপর থেকেই নাকি জমিদার বাড়ির সদস্যদের আত্মা এখানে ঘুরে বেড়ায়। অন্তত কেউ ঢুকলে তার শরীর নিয়ে বেরোতে পারে না। আরো অনেক অনেক ঘটনা আছে। আমি এখানকার বাসিন্দা বলেই জানি জিনিসগুলো। এবার ওঠা যাক নাকি? দোতলা থেকে শুরু করতে হবে আমাদের। কিন্তু এই বন্ধ ঘরগুলো, ছোট ছোট যে ঘর, সেগুলো দেখা যাবে না? এগুলো তো বন্ধ আছে, তো দেখবেন কিভাবে বলুন? আপাতত উপরে চলুন। যা যা জিনিস দেখার আছে বা ইতিহাস নিয়ে বলার আছে সব ওপরে। 5 জনে মিলে সিঁড়ি দিয়ে ওপরে ওঠা শুরু করে। হলঘরের মাঝ বরাবর লম্বা সিঁড়ি। ওপরে গিয়ে 2 দিকে ভাগ হয়ে দোতলাতেই 2 দিকে গিয়ে মিশেছে।
সেই দুই দিকেও আবার ওপরের বারান্দার সাথে যুক্ত, মানে একদিকের বারান্দা ধরে হাঁটলেই আরেক দিকে যাওয়া যায়। উঠেই প্রথম ঘর দেখা গেল সোজাসুজি একেবারে খোলা। সেই ঘরে বিশেষ কিছুই নেই। তার পাশের ঘরে মাকড়সার জালে দুর্ভেদ্য হয়ে রয়েছে প্রায়। তারই মধ্যে দিয়ে দেখা গেল বিভিন্ন রকমের জিনিসপত্র, যেগুলো এখনো কিছু দেওয়ালে টাঙানো। বেশ কিছু জিনিস নেই, তবে কিছু জিনিস আছে, যেমন সেই আমলের তলোয়ার, তলোয়ারের হাতলে খোদাই করা রাজস্থানের বারমেরের নাম। হয়তো শৌখিন জয়ন্ত নারায়ণ বা উদন্ত নারায়ণ কোনো কালে এনেছিলেন রাজস্থান থেকে। পাঁচজনেই ঘুরে ঘুরে ঘরটা দেখতে লাগলো। এক জায়গায় রাজীব একটা পাত্র হাতে নিয়ে তাক থেকে নামাতেই পেছনে দেখতে পেল দুজোড়া চোখ, এবং সেটা মুহূর্তে দেওয়ালে মিশে গেল। রাজীবের চিৎকার শুনে সবাই রাজীবকে ঘিরে ধরল। ওকে ওকে, ওখানে ওখানে দুজোড়া চোখ ছিল, আমি স্পষ্ট দেখলাম, জল জল করছিল, বাঘের চোখের মতো। একটু জল খা ভাই। এতক্ষণ ধরে নৃশংস ইতিহাস শুনে হয়তো তোর মনে ভয়ের সঞ্চার হয়েছে। আমি আর ভয় কখনো না। হঠাৎ করে আমি দেখে চমকে উঠেছিলাম। সেল থেকে পাত্রটা হাতে নিতেই আমার চোখটা নজরে পড়ল কিনা, আমাদের দিকেই তাকিয়েছিল, যেন প্রচণ্ড ক্রুদ্ধ, যেন প্রত্যেক মুহূর্তে আমাদের দিকে নজর রাখছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা সবাই আছি, কোনো ভয় নেই। এই নে জল খা। ঘর থেকে বেরিয়ে আবার একের পর এক ঘর তারা ঘুরে দেখতে লাগলো। কোনো ঘরেরই অবস্থা খুব একটা ভালো নয়। এবার একটা ঘরের সামনে এসে তারা সবাই দাঁড়ালো। শেখর এবার বলল, এখন আমরা যে ঘরটার সামনে দাঁড়িয়ে আছি সেটা ছিল কুটিলার ঘর। এ ঘরে সে সারাদিন বসে থাকতো। তাকে দেখার জন্য 7 জন চাকরানি ছিল। জয়ন্ত মেয়েকে খুব ভালোবাসতেন, এতটাই ভালোবাসতেন যে অন্ধের মতন চিকিৎসা করতে গিয়ে পাছে কিছু অঘটন ঘটে যায়, সেই কারণে তার মেয়ের মানসিক চিকিৎসাও করাননি তিনি। এই ঘরে প্রত্যেক সপ্তাহে 2 জন করে ছেলে আনা হতো। কুটিলা তাদের গলায় দাঁত বসিয়ে রক্ত খেত। কুটিলার একটা ছবিও আছে এই ঘরের একটা কোণে, যা জয়ন্ত নদিয়া থেকে কোনো এক শিল্পীকে নিয়ে এসে আঁকিয়েছিলেন। এখন কতটা ঠিক আছে কে জানে। ঘরে ঢুকে তারা দেখলো ঘরের অবস্থা খুব খারাপ। ঘরে কোনো আসবাব আর নেই, শুধু ঘরের কোণে একটা আয়না আর এক কোণে একটা ছবি। আয়নার কাঁচ এখনো প্রায় অক্ষত, শুধু কাঁচের একদিকে চিড় ধরে ফেটে আছে অনেকটা জায়গা জুড়ে। সেখানে এখনো শুকিয়ে যাওয়া বহু পুরনো কোনো এক লাল দাগ বসে আছে। এই যে এই কাঁচটা ফেটে আছে দেখছেন, এটারও একটা ঘটনা আছে। কুটিলা রক্ত খাওয়ার ঘটনা এবং গ্রাম থেকে ছেলে মেয়েকে আনার ঘটনায় ক্ষিপ্ত হয়েছিল গ্রামবাসীরা সেদিন শেষ আক্রমণ করে এবং এই পরিবারের সবাই খুন হয় সেদিন। আক্রমণকারীরা কুটিলাকে ধরে ওই আয়নার কাঁচে একাধিকবার মাথা ঠুকে তাকে হত্যা করে। তে দাগ ওই কাঁচের শুকনো রংটা, কুটিলার আত্মাও নাকি এই আয়নাতেই আটকে যায়। উফ, কি নৃশংস মৃত্যু না! একসময় প্রভাবশালী জমিদারের পরিবারের কি ভয়ঙ্কর পরিণতি! না, সময় কাউকেই ছাড়ে না। আপনারাও তার বাইরে নন। মানে ঠিক বুঝলাম না। এই যে আপনারা আজ এখানে, বহু বছর কেউ এখানে আসেনি, অথচ দেখুন আপনারা সাহস করে এসে গেছেন, সেটাই বললাম। এরপরেই তাদের চোখ গেল ঘরের এক কোণে পড়ে থাকা কুটিলার ছবির দিকে। সেই ছবি কালো হয়ে গেছে, কিন্তু মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে। শিল্পী খুব যত্ন নিয়ে এঁকেছিলেন, যেন প্রাণবন্ত লাগছে সেই ছবি। সেই সময় একটা ঘটনা ঘটল। ছবিতে চোখ পড়তেই রাজীব ছিটকে দুপা পিছিয়ে গেল। তো সেই চোখ, একটু আগে আমি যেটা দেখলাম সেই চোখ, শুধু সেই চোখের মনির মাঝে আগুন ছিল।
আরে বাবা, তুই এত ভয় পেয়ে গেছিস যে ভুল ভাবছিস। আমরা সবাই তো আছি নাকি, কিচ্ছু হয়নি। দুস ওসব সরা মাথা থেকে। অমিত একটু গুম মেরে আছে, কারণ বাড়িতে ঢুকেই একটা কিছু ছাদের সামনে থেকে সরে যাওয়াটা সে বুঝে উঠতে পারছে না। তাও সে রাজীবের মন অন্যদিকে ঘোরানোর জন্য হাসি ঠাট্টা শুরু করে দিল। রাজীবের মনও আস্তে আস্তে অন্যদিকে চলে গেল। বেশ খানিকক্ষণ পর তারা ঘর থেকে বেরিয়ে অন্যদিকে যাওয়া শুরু করে। খানিকটা এগিয়ে যাওয়ার পর তারা খেয়াল করে যে রাজীব তাদের সাথে নেই। রাজীব? রাজীব কোথায় কোথায় গেল? তখনই 3 তলা থেকে রাজীবের গলার আওয়াজ পাওয়া যায়। আমি ওপরে চলে এসেছি রে, আগে আগে। তুই কখন গেলি? আমাদের সাথেই তো ছিলি না? আগে গেলি কখন? দেখলাম না তো। এগিয়ে এসেছি রে, তোরা খেয়াল করিসনি। তোরা দেখে ওপরের দিকে চলে আসিস, আমি আছি, ভয় নেই, আলো আছে। হ্যাঁ, রাজীব বাবু তো আমার পাশ দিয়েই আগে জোরে হেঁটে বেরোলেন, অসুবিধে নেই, একসাথেই তো সবাই আছি। রাজীবের গলা আর শেখরের এই কথা শুনে সবাই এগিয়ে যায়। এদিকে রাজীব কিন্তু আসলে এখনো কুটিলার ঘর থেকে বেরোতেই পারেনি। তার চোখ আটকে আছে ভাঙা সেই আয়নার দিকে। তার ছবি আয়নাতে দেখা যাচ্ছে, কিন্তু তার চোখের মনির জায়গায় কিসের যেন একটা টুনি লাইটের মতো আলো দেখা যাচ্ছে আয়নাতে। আয়নার দিকে এগিয়ে যায় রাজীব, খুব কাছে গিয়ে দেখতে থাকে। নিজের চোখটার প্রতিবিম্ব খুব ভালো করে লক্ষ্য করতে থাকে সে। হঠাৎই তার চোখের জায়গায় সেই আগে দেখা জ্বলন্ত চোখ দুটো ভেসে ওঠে। তার মুখের জায়গায় আয়না থেকে ভেসে আসে বিভৎস রক্তাক্ত এক মুখ। এই মুখ আর কারণ না, স্বয়ং কুটিলার। আয়না থেকে দুটো হাত বেরিয়ে এসে রাজীবকে চেপে ধরে, আর সেই বিভৎস মুখও বেরিয়ে আসতে থাকে। রাজীবের পা আটকে গেছে, সে পেছোতে পারছে না, গলা শুকিয়ে গেছে, গলা দিয়ে বাঁচাও এই চিৎকারটাও বেরোচ্ছে না। প্রচণ্ড ধস্তাধস্তি চলতে থাকে। হঠাৎ সেই দানবী রাজীবের পুরো মাথাটা নিজের মুখের মধ্যে পুড়ে নেয়। কাটা মুরগির মতো ছটফট করতে থাকে রাজীব। তার কাঁধ থেকে তার হাত ব্যাগ খুলে পড়ে। কুটিলার ধারালো দাঁতের কামড়ে ফিনকি দিয়ে রক্ত ছিটকে পড়ে ব্যাগের ওপর। পায়ের ঝটাপটিতে ব্যাগটা ছিটকে দোতলার ঘর থেকে বারান্দা টপকে হলঘরের মেঝেতে গিয়ে পড়ে, এবং শিকারকে মুখে নিয়েই পুরো রাজীবের শরীরটাকে আয়নার মধ্যে টেনে আয়নায় মিলিয়ে যায় সেই দানবী। হলঘরের মেঝেতে পড়ে থাকে রাজীবের রক্তাক্ত ব্যাগ। এই প্রথম পর্ব শেষ করে একটু থামে সজল মাস্টার। সবার চোখের দিকে তাকিয়েই সে বুঝতে পারে সবার চোখে রোমাঞ্চ মেশানো ভয় কাজ করছে অদ্ভুতভাবে। রঞ্জিত দা, একটু চা হবে নাকি? গলা যে শুকিয়ে গেল গল্প শোনাতে গিয়ে। শুধু চা নয়, তেলে ভাজাও হবে। বলেই খানিকক্ষণের মধ্যে চা আর তেলে ভাজা রেডি করে দিল সে। আমরা এটা আশা করিনি। কোনটার কথা বলছো? এই যে আয়না থেকে বেরিয়ে এসে এভাবে একজনকে গুম করে দেবে কোনো আত্মা। আমার তো শুনেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। দাঁড়াও, এখনো তো আসল ঘটনাগুলোই সামনে আসেনি। এ তো সবে শুরু হলো। এরপর যে ঘটনাগুলো সামনে আসবে সেগুলো শুনলে তাহলে কি বলবে? তাহলে আর কখন শুরু করবে মাস্টার? আজ এতটা থাকবে নাকি? কাল পরবর্তীটা শুনবে? সজল মাস্টারের এই কথা শুনে সবাই আপত্তি জানাতে আরম্ভ করে। আজই শুনিয়ে যেতে হবে। চায়ের কাপে চুমুক দিতে দিতে হাসতে হাসতে সজল মাস্টার বলে ওঠে, আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, শুরু করছি আবার। সবাই একটু কাছাকাছি বসো, যাতে ভয় পেলে একে অন্যকে জড়িয়ে টড়িয়ে ধরতে পারো। বলেই হাসতে থাকে সজল। আবার তার গল্প পরবর্তী ঘটনা প্রবাহের দিকে যাত্রা শুরু করে। অমিতরা এগিয়ে যেতে যেতে আরও বেশ কিছু ঘর দেখতে দেখতে পেরিয়ে যায়। বেশ কিছু ঘর দেখে তারা এবার দোতলা থেকে 3 তলাতে ওঠার সিঁড়ি ধরে উঠতে থাকে। সেই সময় দোতলার অন্য দিকের একটা ঘর থেকে রাজীবের গলা ভেসে আসে। মোহন, এই ঘরে অনেক কিছু জিনিস আছে, আয় দেখি। ও হ্যাঁ, এখানে আরেকটা ঘর আছে, চলুন দেখে আসি।
ওটা আপনাদের দেখানো হয়নি, বলাও হয়নি কিছু। রাজীবের আওয়াজ যে ঘর থেকে এসেছিল সেই ঘরের দিকে সবাই এগিয়ে চলে। এবার যে ঘরে তারা ঢুকলো সে ঘরে বেশ কিছু বসার সিংহাসনের মতো কেদারা দেখতে পেল। ধুলো ময়লায় সেই জিনিসগুলো পর্যবেক্ষণ করতে করতে সবাই এগিয়ে চলল। এই ঘরও কিন্তু কম ঘটনাবহুল নয় উজ্জ্বল বাবু। কিরকম শুনি? যখন গ্রামবাসীরা প্রথম দিকে একজোট হয়নি, তখন যারা জমি দিতে চাইতো না তাদের ধরে নিয়ে এই কক্ষে আনা হতো। চলতো জমিদারের অত্যাচার। বেশিরভাগ লোক প্রাণের ভয়ে রাজি হয়ে গেলেও প্রথম একজন গ্রামবাসী দ্বিজেন সোম প্রতিবাদ করে সর্বসমক্ষে। তার সাথে জমিদারের প্রহরীদের রীতিমতন মল্লযুদ্ধ শুরু হয়ে যায়। প্রহরীরা যখন বেশ কয়েকজন মিলেও তার সাথে এঁটে উঠতে পারছে না, তখন জয়ন্ত নারায়ণ তরোয়াল দিয়ে পেছন থেকে চালিয়ে তার মুণ্ডচ্ছেদ করে। তার মাথাটা ছিটকে দরজার সামনে পড়ে এবং মুন্ডহীন দেহ তখনও পড়ে ছটফট করতে থাকে। এই ঘটনাটাই প্রথম গ্রামবাসীদের মধ্যে আগুনের সঞ্চার করে। দ্বিজেনের দেহ পাশের আমবাগানে জ্বালিয়ে দেওয়া হয়, পরিবারের হাতে না তুলে দিয়ে। আপনি এই জমিদার বাড়ির সম্পর্কে খুব ভালোভাবেই জানেন দেখছি, কিন্তু এত ভালোভাবে আর কেউ কেন জানে না? জানবে কি করে ভেতরের লোক ছাড়া? আমি তো এখানেই বড় হয়েছি। হ্যাঁ, তাও ঠিক। এবার আমি সব প্রশ্নের উত্তর পাচ্ছি। কেন গ্রামবাসীরা সব কথা এড়িয়ে যায়, কেন গ্রামবাসীদের মধ্যে তখন ক্ষোভ জমা হচ্ছিল, ভৌতিক গুজব, সব বুঝতে পারছি এবার। শেষের কথাটা গুজব হয়তো নয়। কই, এসে থেকে তো সেভাবে কিছুই দেখলাম না। আমি হয়তো একটু ভুল দেখেছিলাম, আর রাজীব হয়তো অন্ধকারে ভয় পেয়ে গেছিল, তার বাইরে আর কি। দুজনের একই রকম ভুল হবে? নাও হবার কি হলো, ভুল হতেই পারে। হবে হয়তো। তাহলে আমি শুধু বললাম আপনাকে। আচ্ছা, আপনাদের এই ঘর নিয়ে সব ইতিহাস বলে দিলাম, ঘরটাও হয়তো দেখা হয়ে গেছে। চলুন এবার 3 তলায় যাওয়া যাক। এখানে সব বলা হয়ে গেছে। কিন্তু মোহন, রাজীব কোথায় গেল? ও বেটা পাগল আছে, 2 তলা 3 তলা করছে খালি। কলেজে যেরকম লুকোচুরি খেলতে থাকে, এখানে আছি বলে যেমন পালায় সেটাই করছে। চল, ও দেখবি 3 তলাতেই চলে গেছে। সবাই ঘর থেকে বেরিয়ে 3 তলার দিকে যেতে থাকলেও সেই ঘরে থেকে যায় মোহন। মোহনের চোখের সামনে তখন শেখরের বর্ণনা করা ঘটনা যেন জ্যান্ত হয়ে উঠেছে। মোহনের চোখে সেই ঘরে তখন আলো জ্বলে উঠেছে। মাঝের বড় কেদারায় জমিদার বসে রয়েছে, কিন্তু অত্যাধিক আলোয় মুখটা বোঝা যাচ্ছে না। চারপাশে বেশ কিছু রক্ষী এবং জমিদারের পরিচিত সভাসদের লোকজন। মোহনের দিকে পিঠ করে দাঁড়িয়ে কেউ একজন তীব্র কণ্ঠে প্রতিবাদের ভঙ্গিতে কথা বলছে। জমিদারের সাথে উত্তপ্ত বাক্য বিনিময়ের পরই জমিদারের নির্দেশে তার উপর ঝাঁপিয়ে পড়ে বেশ কিছু রক্ষী, কিন্তু সবাইকে সে ছিটকে ফেলে দিচ্ছে। একের পর এক রক্ষী তার কাছে ধরাশায়ী হয়ে যাচ্ছে। ওই যে জমিদার তার তলোয়ার বার করে নিয়েছেন, পেছন থেকে ওই লোকটার ঘাড় লক্ষ্য করে তলোয়ার চালিয়ে দিলেন তিনি। মাথাটা যেন ঘাড় থেকে খসে পড়ল এবং দেহ ছটফট করতে লাগলো মেঝেতে পড়ে। পুরো ঘটনাটাই চাক্ষুষ করছে মোহন, ঠিক যেমন ব্যাখ্যা করেছিল শেখর। কিন্তু এ কি? এটা তো রাজীবের মাথা। হ্যাঁ হ্যাঁ, এটাই তো রাজীবের দেহ। রাজীব! এই বলে চিৎকার করে ওঠে, কিন্তু তার এই চিৎকার সেই ঘরের বাইরে বেরোতে যেন কেউ প্রতিবন্ধকতা লাগিয়ে দিয়েছে। হঠাৎ করেই পুরো জমিদারের সভাসদবর্গ স্থির হয়ে গেল, ঠিক যেন কেউ ঘড়ির কাঁটাকে আটকে দিয়েছে। মাথা কাজ করছে না মোহনের। এটা কি হচ্ছে তার সাথে? কেন হচ্ছে এরকম? সে কি স্বপ্ন দেখছে? কিন্তু এরকম দুঃস্বপ্ন কেন দেখছে সে? না না না, কোনো স্বপ্ন নয়, এটাই সত্যি। হঠাৎ একটা গলার আওয়াজে সম্বিত ফেরে মোহনের। সে দেখে রাজীবের কাটা মাথাটা তার দিকেই তাকিয়ে আছে, তাকেই কথাগুলো বলছে। মোহনের গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছে না, ঠিক যেন কেউ তার গলা টিপে ধরে রেখেছে। মহান মহান,
আমাকে উদ্ধার কর। দেখ দেখ আমি কিভাবে আটকে রয়েছি। এই কথা বলতে বলতে রাজীবের মুন্ডহীন পাশে পড়ে থাকা শরীরটা হামাগুড়ি দিয়ে মোহনের দিকে এগিয়ে যেতে থাকে। রাজীব, রাজীব না, রাজীব তুই এগোবি না, এগোবি না, ওখানেই থাক, ওখানেই থাক, আমি বাকিদের ডাকছি। এখানেই দাঁড়া, এগিয়ে আসবি না তুই, তুই এগোবি না রাজীব। চিৎকার করতে গিয়ে মোহনের গলা থেকে কিছুই বেরোলো না। ওদের থেকে লাভ নেই, ওদের থেকে লাভ নেই, তুই আমাকে এখান থেকে বার করতে পারবি। আমাকে নিয়ে চল, নিয়ে চল আমাকে। না 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 রাজীব, তুই ওখানেই দাঁড়া, ওখানেই দাঁড়া, তুই এগোবি না। রাজীবের মুন্ডহীন শরীরটা যত এগোতে থাকে তত পেছোতে থাকে মোহন। পেছোতে পেছোতে সে চলে আসে রেলিংহীন বারান্দার দিকে। নিজের অলক্ষ্যেই সে একদম ধারে এসে যায় এবং নিজের ভারসাম্য রাখতে না পেরে দোতলার বারান্দা থেকে পড়ে যায়। একতলায় হলঘরের ভাঙা টেবিলের ভাঙা লোহার ফলার উপর পড়ে তার দেহ, গলা এফোড় ওফোড় করে দেয় সেই লোহার ফলা। তৎক্ষণাৎ মৃত্যু হয় মোহনের। গল্প বলা থামিয়ে এবার একটু জল খায় সজল। শ্রোতাদের মনের ভাব হয়তো আকাশও বুঝে গেছে। গুড়গুড় করে মেঘ ডাকছে, ঝড় বৃষ্টির সমূহ পূর্বাভাস। এই ঝড় বৃষ্টি আসছে তো, সবাই তো বাড়ি যাবে, তো এখনই কি সবাই বেরোবে নাকি? 8:30 বেজেও তো গেল। সজল, একবার সবার দিকে দেখো। সজলের সবার দিকে নজর পড়তে সে বুঝতে পারল যে সবাই মন দিয়ে গল্প শুনতে আগ্রহী, কেউই এখন বাড়ি যেতে রাজি নয়। না না মাস্টার মশাই, আপনি শোনান, আমরা পরে যাব। গল্প না শুনে আমরা যাব না। বৃষ্টি নামলেও কোনো অসুবিধে হবে না। আপনি গল্প শোনান মাস্টার মশাই। বেশ, তাহলে আবার গল্প শুরু করি। বলি, একটা প্রশ্ন ছিল সজল বাবু। হ্যাঁ, করুন না। যে গল্পটা শোনাচ্ছেন সেটা কি সত্যি ঘটনা? না, পুরোপুরি নয়, কিছুটা বাস্তব কিছুটা কল্পনা মেশানো এই গল্পে। আসলে আমার সেই সহকর্মী কোনো এক রাজবাড়িতে ঘুরতে গিয়েছিল, বুঝলেন। তারপর সেখানে কিছু ভুতুরে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল। সেখান থেকে ফিরে সে একটা পত্রিকাতে গল্প লেখার অর্ডার পায়। তখনই তার মাথায় এই আধা কাল্পনিক আধা বাস্তব গল্প মাথা চাড়া দিয়ে ওঠে। সেখান থেকেই এই গল্পের সূচনা। প্রথমে সে আমাকেই গল্পটা শুনিয়েছিল। কিন্তু এমনভাবে গল্পটা তৈরি করা যে কারুর বোঝা সম্ভব না যে এটা সত্যি না। রীতিমতন ভয় ধরিয়ে দিচ্ছে, গা ছমছম করার মতন একটা অদ্ভুত ব্যাপার। আমার সেই সহকর্মী ভালো লিখতে পারতেন, দুর্ভাগ্যক্রমে তার এই লেখা আর পত্রিকাতে যায়নি। কেন? গল্পটা লেখার পরেই পথ দুর্ঘটনায় মারা যায় সে। তার পরিবার মনে করে যে এই গল্পেরই কোনো এক অভিশপ্ত কারণে হয়তো দুর্ঘটনাটা ঘটে এবং তার মৃত্যু হয়। আর আপনার এতটাই ভালো স্মৃতিশক্তি যে সেটা শুনে আপনি এত বছর মনে রেখেছেন, আর আজ আমাদের সেটা শোনাচ্ছেন, তাও আবার এত সুন্দরভাবে যে এখানে বসে থাকা একজনও বাড়ি যেতে রাজি নয় আপনার গল্প ছেড়ে। আপনাকে প্রণাম মহাশয়। আপনার উপস্থিতি আমাদের গ্রামের স্কুলের পিছিয়ে পড়া মানুষদের অনেক অনেক সাহায্য করবে, এই আমাদের দৃঢ় বিশ্বাস। এইভাবে লজ্জা দেবেন না আলীবাবু। প্রধান শিক্ষক হিসেবে আমি চাইবই এই গ্রামের প্রত্যেক ঘরের মানুষ শিক্ষিত হয়ে উঠুক, এটাই আমি চাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এবার তাহলে আমাদের গল্প শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই শুরু করুন, আমরা তো অপেক্ষাই করছি শোনার জন্যে। আবার সজল মাস্টারের গল্প শুরু হয় সেখান থেকেই যেখানে সে থেমেছিল। একটু সিগারেট বের করে খেলে হয় না? উজ্জ্বল সিগারেট বের করে অমিতকে দিল। আধা শেখরকে দিতে যাওয়ায় শেখর তাতে মানা করল। এবার যে ঘটনা ঘটল তাতে বেশ আশ্চর্য হয়ে গেল দুজনেই। পাঞ্জাবির পকেট থেকে চুরুট বার করল শেখর। ঠোঁটের কোণে ধরিয়ে টান দিতে লাগলো সে। শেখরবাবু, আপনি কি করেন? সানন্দে নিজস্ব ব্যবসা আছে পারিবারিক। কিসের ব্যবসা? আপনারা বাবু বড় অধৈর্য, একটু ধৈর্য না হয় ধরলেন জানতে সবই পারবেন। আপনাদের সাথে ঘুরছি এতটা রাস্তা, আর এটা আপনাদের বলবো না?
অমিত আর উজ্জ্বল দুজনেই দামি চুরুটটার দিকে তাকিয়ে থাকে। শেখর একটা কিছু বুঝতে পেরে প্রশ্ন করে, একটু চেয়ে দেখবেন কি? হ্যাঁ, একটু ইচ্ছে জাগছে, যদি আপনি আমাদের অনুমতি দেন। শেখর অমিতের হাতে চুরুট দিয়ে দেয়। 2 টান নেয় অমিত ও উজ্জ্বল দুজনেই। তাই তো দামি চুরুট আমদানি করেন কোথা থেকে? ইংল্যান্ড থেকে ইম্পোর্ট করাই আর কি। ইংল্যান্ড থেকে আনাও সুবিধে। কেন ইংল্যান্ডই কেন? আমাদের এত বছর গোলামি করি, আবার ওখানেই বা কেন? বলেই হেসে ওঠে অমিত। সে আবার শুরু করে, কিছু মনে করবেন না শেখর বাবু, একটু মজা করছিলাম। আরে ঠিক আছে, জানি আমি, কোনো অসুবিধে নেই। আমাদের পারিবারিক ব্যবসা ইংল্যান্ডের কিছু লোকের সাথে তো তাই। এই সময় 3 তলা থেকে মোহনের গলার আওয়াজ পাওয়া যায়। কিরে অমিত, কোথায় তোরা? আমি আর রাজীব তো দাঁড়িয়ে আছি উপরে, আয় তোরা। হ্যাঁ যাচ্ছি, দাঁড়া, একটু সিগারেটটা খেয়ে নি। এর কোনো প্রত্যুত্তর আসে না। আচ্ছা, 3 তলার ব্যাপারে আপনাদের এবার আমি বলি। সেখানে একটাই ঘর, বিশাল বড় ঘর আছে একটা। সেখান দিয়ে 2 তলা হয়ে 1 তলার পাশ দিয়ে একদম মাটির নিচে অবধি একটা সিঁড়ি আছে, গর্ভগৃহের মতন। এমনভাবে ঘরটা আছে যে সেটা 1 তলা বা 2 তলা দিয়ে যাওয়া যাবে না। যেতে হলে সেটা 3 তলা থেকেই ওই ঘরের মধ্যে দিয়ে সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে। কিন্তু এভাবে বানানোর কারণই বা কি? বলছি, প্রথমবার গ্রামবাসীদের আক্রমণ অসংগঠিত হলেও সেই আক্রমণে বেশ জোর ছিল। সেই সময় জয়ন্ত এবং উদন্ত অনুভব করেন যে তাদের এমন এক সেনাবাহিনী যাদের সাথে শারীরিকভাবে যুদ্ধ করে জিতে যাওয়া অসম্ভব। সেই মতো তারা আলাদা একটা পরিকল্পনা শুরু করেন। সেই পরিকল্পনা মাফিক এই ঘরের নির্মাণ। এটা আবার কি রকম? তারা যোগাযোগ করেন এক প্রভাবশালী এবং শক্তিশালী তান্ত্রিকের সাথে। তার কাছে তাদের উদ্দেশ্য খুব পরিষ্কারভাবে ব্যক্ত করেন। তান্ত্রিক তাদের এক অদ্ভুত উপায় বাতলে দেন। তান্ত্রিক তাদের বলেন যে বেশ কিছু কম বয়সী যুবককে লাগবে এর জন্যে, সংজ্ঞাহীন অবস্থায়। সেটা হবে কিছু গ্রামবাসী আর কিছু জমিদারদেরই সৈনিক, এবং বলিদান দিতে হবে জমিদারেরই পরিবারের কোনো প্রিয়জনকে। ফাঁকা একদম আলাদা একটা ঘর লাগবে এর জন্যে, সবার নজরের বাইরে। তন্ত্র সাধনার মাধ্যমে তাদের আত্মাকে বশীকরণ করে এই সৈন্যবাহিনী নির্মাণ করতে হতো। শুধু জমিদার বাড়ির নিরাপত্তা বাড়ানোই উদ্দেশ্য ছিল না, ছিল বিপুল ধনসম্পদ রক্ষার এক বিপুল তাগিদ। সেই ধনসম্পদ রক্ষা করার জন্যই প্রধানত এরকম এক অশরীরী বাহিনীর দরকার হয়ে পড়েছিল, যাদের সাথে যুদ্ধে পেরে ওঠা সম্ভব হবে না কোনো বাহিনীর পক্ষেই। এই চিন্তা ভাবনা থেকেই মূলত এইরকম এক বাহিনীর কথা ভাবা। বেশ কিছুদিন ধরে বেশ কিছু যুবককে গুম করা হয়। এদিকে পরপর যুবক নিখোঁজ হতে থাকায় গ্রামবাসীদের জমিদারের ওপর সন্দেহ বাড়তে থাকে। সেই সন্দেহশীল মোহর পায় যখন 2জন গ্রামবাসী তাদেরই গ্রামের এক যুবককে জমিদারের পাহারাদারদের তুলে নিয়ে যেতে দেখে। এই খবর গ্রামে পৌঁছতেই গ্রামবাসীরা উত্তেজিত হয়ে ওঠে। এর ঠিক 2 দিন আগেই উদন্ত সিংহ গ্রামের এক কম বয়সী মেয়েকে তুলে নিয়ে আসে। 2 দিন ক্রমাগত তাকে ভোগ করে। উদন্ত সিংহের পরিকল্পনা ছিল যে তন্ত্র সাধনা করার সময় যে একজন পরিবারের লোককে আহুতি দিতে হতো, সেটা কুটিলার বদলে এই মেয়েটিকে সাজিয়ে দেওয়া হবে। সঠিক সময়ে তান্ত্রিক তার তন্ত্র সাধনা শুরু করে। তন্ত্র সাধনার শেষে পরিবারের কাউকে সমর্পণ করার সময় এই মেয়েটিকে এগিয়ে দেওয়া হয়। কিন্তু শয়তানের আবাহনে যে কর্মপ্রক্রিয়া, সেখানে কি এই বোকামি চলে? তন্ত্র সাধনা করে শয়তানকে ডেকে নিয়ে এসে এই ধরনের দায়িত্বজ্ঞানহীনতা শয়তান মেনে নেয়নি। কোনো বাহিনী তৈরি তো হয়নি, উল্টে শয়তানের ক্রোধেই শক্তি পেয়ে যায় গ্রামবাসীরা। এই সময়ই আক্রমণ করে তারা। প্রথমে বাড়িতে ঢুকে তারা কুটিলাকেই তার ঘরের সামনে পেয়ে যায়। কুটিলা তখন কারো রক্ত পান করছিল পাত্রে করে। লাঠির এক আঘাতে তার মাথায় আঘাত করা হয়।
সংজ্ঞা হারিয়ে ফেললে তাকে সেখানেই আয়নার কাঁচে মাথা বারবার ঠুকে হত্যা করা হয়। এরপর বেরিয়ে একের পর এক ঘর ভাঙচুর করা হতে থাকে। ঘরে দামি আসবাবপত্র ভাঙচুর করা হতে থাকে। উন্মত্ত জনতা পাগলের মতন খুঁজতে থাকে জয়ন্ত এবং উদন্ত নারায়ণকে। এরা দুজনই তখন বাইরের অবস্থা বুঝতে পেরে গর্ভগৃহ থেকে বেরোননি। গ্রামবাসীরা খুঁজে খুঁজে সেই কক্ষে যাওয়ার রাস্তা 3 তলা থেকে খুঁজে ফেলে। সেখানে গিয়ে তাদের এই অবস্থায় দেখতে পায়। প্রথমে গ্রামের অপহৃত যুবক এবং মেয়েটিকে কক্ষ থেকে বার করে আনা হয়। তারপর বাঁশ বল্লম দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারা হয় জয়ন্ত, উদন্ত এবং সেই তান্ত্রিককে। তাদের দেহে আগুন লাগিয়ে দিয়ে সেই ঘর থেকে বেরিয়ে আসে সবাই। তারপর পুরো বাড়িতেই আগুন লাগিয়ে দেওয়া হয়। পুরো জ্বলে খাক হয়ে যায় এই বিলাসবহুল বাড়ি। এরপর যারা এখানে এসেছে তারা আর বেঁচে ফেরেনি। সেদিন যদি উদন্ত সেই ভুল না করত তাহলে ইতিহাস হয়তো অন্যভাবে লেখা হতো। বলা শেষ করে একটা দীর্ঘশ্বাস ফেলে শেখর। এমনভাবে দীর্ঘশ্বাস ছাড়ছেন যেন জয়ন্ত বা উদন্ত আপনার কেউ হতো। কথাটা শুনে অমিত উজ্জ্বলের দিকে তাকিয়ে একটা স্মিত হাসি হেসে ওপরে উঠতে থাকে শেখর। 3 জনেই ওপরে উঠে আসে, ঢোকে একটা বড় হল ঘরে। আমরা তলায় এখানে আছি রে, তোরা চলে আয় সিঁড়ি ধরে নিচের দিকে আয়। একটা বড় ঘর আছে দেখছি, এখানে আয়। আপনারা নিচে যান আস্তে আস্তে, সাবধানে, দেখে যাবেন, তাড়াহুড়ো করবেন না। আপনি আসবেন না আমাদের সাথে? না ভাই, আপনারা যান। আমার পায়ে বড্ড ব্যথা করছে। বয়স হয়েছে কি না, আমি এখানে উপরে আছি। যান, দেখে আসুন আপনারা। উজ্জ্বল আর অমিত টর্চের লাইট জ্বালিয়ে নিচের দিকে নামতে থাকে। ওরে তাড়াতাড়ি আয় রে, আমরা দাঁড়িয়ে আছি। মোহনের গলা শুনে দুজনে তাড়াতাড়ি করে নামতে থাকে। বেশ অনেকটা নামতে হচ্ছে, প্রায় 4 তলা ভেঙে নামতে হচ্ছে। 3 তলা, 2 তলা, 1 তলা, তারপর মাটির নিচের একটা ঘর। দুজনেরই টর্চের আলোতে দেখে বোঝা যাচ্ছে ভগ্নপ্রায় অবস্থা। উজ্জ্বলের মাথায় একটা কথা শুধু ঘুরতে থাকে, যদি মোহন আর রাজীব আগে নেমে গিয়ে থাকে তাহলে অন্তত কিছু না কিছু ছাপ থাকবে ধুলোর ওপর বা পুরো ধ্বংসস্তূপের ওপর, কিন্তু তার কোনো চিহ্ন মাত্র নেই। এসব ভাবতে ভাবতে তারা নিচে গিয়ে পৌঁছয়। গভীর জমাট অন্ধকার, তার মধ্যে নেমে ঠিক বুঝতে পারছিল না দুজনে। কই রে, তোরা কোথায়? বাঁদিক থেকে রাজীবের গলা ভেসে আসে। এই তো এদিকে, বাঁদিকে ঘর, একটা ঘরের দরজা দেখতে পাবি। বাঁদিকে ঘুরে আলো ফেলতেই তারা দেখতে পেল একটা সরু গলি। তার মধ্যে দিয়ে একটু এগোলেই ঘরের দরজা দেখা যাচ্ছে। দুজনে আগু পিছু করে এগিয়ে গিয়ে সেই ঘরে ঢুকল। অনেকটা বড় ঘর, অন্ধকার এতটাই জমাট যে টর্চের আলো কম বলে মনে হচ্ছে। ঘরে ঢুকেই দেখা গেল মাঝখানে একটা কুণ্ড মতো বসানো, হয়তো সেখানে কোনো এক সময় যজ্ঞ হতো। সঙ্গে মাটিতে বেশ কিছু আঁকি বুকি কাটা আছে, যেন মনে হচ্ছে কোনো একটা হিসেব করা হয়েছে বহু আগে। মনেই হচ্ছে যেন কোনো তন্ত্র সাধনার কাজে এগুলোকে লাগানো হয়েছে। পাশেই বেশ কিছু ব্যাগে কি যেন চকচক করছে, হাতে তুলেই তাদের চোখ ছানা বড়া। এ যে মোহর, মণি, মাণিক্য, কত কিছু যা তারা চোখে আগে দেখেইনি। আশেপাশে ছড়িয়ে থাকা মোহর নিয়ে ঘাঁটাঘাঁটি করতে করতেই তাদের মাথায় এলো তারা তাদের বন্ধুদের দেখতে পাচ্ছে না। কিন্তু ওরা দুজন গেল কই? আমরা এদিকে। রাজীবের চেনা কণ্ঠস্বর শুনে তারা উল্টো দিকের দেওয়ালে তাকালো। বেশ বড় ঘর বলে দেওয়ালও বেশ খানিকটা দূরে। দেওয়ালের দিকে মুখ করে 2 মানুষ দাঁড়িয়ে আছে। কিরে, তোরা দেওয়ালের দিকে মুখ করে ওভাবে দাঁড়িয়ে আছিস কেন? কোনো সারা শব্দ নেই। কিরে, কথা বলছিস না কেন? তাতেও কোনো সাড়া শব্দ নেই। এবার অমিত আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে ওদের দিকে। এগিয়ে গিয়ে একজনের কাঁধে হাত দিয়ে তাকে নিজের দিকে ঘোরায় অমিত। এই সময় আরেকজনও অমিতের দিকে ঘোরে। দুজনের অবস্থা দেখে শিরদাঁড়া দিয়ে
ঠান্ডা স্রোত বয়ে যায় অমিত ও উজ্জ্বলের। রাজীবের মুখের একটা দিক নেই, যেন কোনো বন্য জন্তুকেও খুবলে খেয়ে নিয়েছে। পাঁজরের কাছে হাড় বেরিয়ে এসেছে, কেউ যেন ছিঁড়ে খেয়েছে। আর মোহনের গলায় একটা লোহার ফলা ঢুকে রয়েছে, সঙ্গে বুকটা চেরা। অমিত পিছিয়ে আসার আগেই মোহন গলাটা টিপে ধরল অমিতের। উজ্জ্বল দেখে দৌড়ে গিয়ে ছাড়াতে যাওয়ার আগেই দেখল ঘরের দরজা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। অমিত, অমিত তাড়াতাড়ি পালিয়ে আয়, দরজা বন্ধ হয়ে যাচ্ছে অমিত। চিৎকার করে দৌড়ে কোনো রকমে বাইরে বেরিয়ে যায় উজ্জ্বল। আর উজ্জ্বল বেরোনোর সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় ঘরের দরজা। অমিত, অমিত! চিৎকার করতে করতে দরজা ধাক্কাতে থাকে উজ্জ্বল, কিন্তু দরজা বন্ধই থাকে। ভেতর থেকে শুধু অমিতের গোঙানির আওয়াজ আস্তে আস্তে মিলিয়ে যায়। উজ্জ্বল বুঝতে পারে আর হাতে বেশি সময় নেই, কারণ এখানে সে এবং শেখর ছাড়া তার কোনো বন্ধুই বেঁচে নেই। অথচ এক মুহূর্তের জন্য বোঝা যায়নি মানসিকভাবে ভেঙে পড়ে কোনো রকমে উপরে উঠতে থাকে উজ্জ্বল। ওপরে আস্তে আস্তে সে দেখে শেখর দাঁড়িয়ে রয়েছে বেরোবার মুখে। শেখরবাবু, শেখরবাবু তাড়াতাড়ি বেরোন, তাড়াতাড়ি বেরোন, আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, তাড়াতাড়ি বেরোতে হবে। কি হয়েছে কি? আপনার বন্ধুরা কোথায়? কেউ বেঁচে নেই, কেউ বেঁচে নেই, কেউ না। আমি তো একটু আগেই শিকার হয়ে গেছে, বেরোতে হবে, এক্ষুনি বেরোতে হবে আমাদের। তার মানে এই বাড়ি সম্পর্কে যা শোনা কথা সব সত্যি? হ্যাঁ হ্যাঁ, আর কথা বাড়াবেন না, চলুন চলুন এখান থেকে। তাড়াতাড়ি করে 3 তলা থেকে বেরিয়ে নামতে গিয়ে সিঁড়িতেই দুজনে হুমড়ি খেয়ে পড়ে। উজ্জ্বলের বেশি আঘাত না লাগলেও কপালের এক কোণে ফেটে রক্ত ঝরতে থাকে শেখরের। কোনো রকমে 2 তলা থেকে পড়ি কি মরি করে 1 তলায় নেমে আসে দুজন। সেখানে তখন পড়ে মোহনের লোহায় ফলাবিদ্ধ রক্তাক্ত দেহ এবং রাজীবের রক্তাক্ত ব্যাগ। ঘর থেকে বেরোনোর সময় তাড়াহুড়োতে উজ্জ্বল একবার দাঁড়াতেও পারল না। তাদের বাঁচতে হবে কোনো রকমে। জমিদার বাড়ির প্রধান ঘর, সমস্ত ঘর পেরিয়ে এসে বাইরের মন্দিরের চাতালে ঢাকা দেওয়া পেন্টিংয়ের সামনে বসে উজ্জ্বল হাঁপাতে আর কাঁদতে থাকে। উজ্জ্বল কাঁদতে কাঁদতে বলে ওঠে, আমি বাড়ি ফিরে কি জবাবদিহি করব? আমি ওদের পরিবারের কাছে কি বলবো? কি করে বোঝাবো ওদের কি হয়েছিল? আমি কি বলবো ওদের পরিবারের কাছে? শেখর কাঁধে হাত দিয়ে সান্ত্বনার সুরে অদ্ভুত একটা মন্তব্য করে এই সময়। না না, অত চিন্তা করতে হবে না। আপনিও বাড়ি ফিরতে পারছেন কোথায় যে জবাব দেবেন? হঠাৎ এরকম একটা কথা শুনে একটু ছিটকে দূরে সরে যায় উজ্জ্বল। কি বলছেন আপনি? কি বলছেন আপনি? এই সময় গা শিউরে উঠল একটা জিনিস দেখে। শেখরের চোখে সামান্য দুঃখ কিংবা কোনো অনুভূতি নেই। সে উজ্জ্বলের দিকে তাকিয়ে হাসছে। সিঁড়িতে পড়ে গিয়ে শেখরের কপাল ফেটে রক্ত ঝরছিল। সেই রক্ত উল্টো দিকে গিয়ে চামড়ার যে জায়গা ফেটে গিয়ে রক্ত ঝরছিল সেই জায়গায় মিলিয়ে ক্ষত মেরামত হয়ে গেল। শেখর বলে চলে, আসুন আসুন, তখন এই ঢাকা দেওয়া ছবিটা দেখতে চাইছিলেন, দেখবেন না? এক টানে সে পর্দা সরিয়ে ফেলে শেখর। সেখানে এক জমিদারের ছবি আঁকা, উদন্ত নারায়ণ। কিন্তু উদন্ত নারায়ণ আর শেখরের মুখাবয়ব যে পুরোপুরি মিলে যাচ্ছে। গলা শুকিয়ে গেছে উজ্জ্বলের, একটা শব্দও বেরোচ্ছে না তার গলা দিয়ে। শেখর আবার বলা শুরু করে, আমাকে ভালোবেসে বাবা একটা ডাক নাম দিয়েছিলেন, সিংহ শেখর। সেখান থেকেই আমার এই ছোট নাম শেখর। বাড়ির সবাই আমাকে শেখর বলেই ডাকত। আমার ভালো নাম উদন্ত নারায়ণ। উজ্জ্বল পেছোতে পেছোতে মন্দিরের এক থামে গিয়ে ঠেকে। তার পিঠ ঠেকে গেছে, সে আর পেছোতে পারছে না। আর আমার পারিবারিক ব্যবসা, ওই গ্রামবাসীদের জমি নিয়ে চাষ করিয়ে সেই জিনিস বিদেশে পাঠানো,
তার বদলে ব্রিটিশ সরকার অনুদান দেয় মোটা টাকার। আর আমি এই বাড়ির ছেলে, এই বাড়ির ঘটনা বা ইতিহাস জানবো না? উজ্জ্বল বুঝতে পারে উদন্ত নারায়ণের আত্মা এখনো সেই তার আমলেই পড়ে আছে। সাহস করে উজ্জ্বল বলে ওঠে, কিন্তু কিন্তু এখন দেশ স্বাধীন, জমিদারি তো নেই এখন। লাল চোখ নিয়ে উদন্ত নারায়ণ চিৎকার করে ওঠে, আমি থাকতে জমিদারি কখনো উঠবে না। এই বাড়ি, এই জায়গা আমার। কে সরকার? আমি সরকার। এখানে থাকা বিপুল ধন সম্পত্তির এক চুলও কাউকে আমি নিয়ে যেতে দেব না, কাউকে না। কোনো খবর এখান থেকে যাবে না। আমি বেঁচে নেই তো কি, কাউকে বেরোতে দেব না এখান থেকে, কাউকে না। আর হ্যাঁ, আমার চুরুট খাওয়ার খুব শখ ছিল, তাই আমার কাছে চুরুট থাকে। অট্টহাস্যে ফেটে পড়ে উদন্ত ওরফে শেখর। এবার উদন্ত এগিয়ে আসতে থাকে উজ্জ্বলের দিকে। উজ্জ্বল মুহূর্তের মধ্যে সম্বিত ফিরে পেয়ে পিছিয়ে এসে এক ছুটে বাড়ির চৌহদ্দি, সামনের বড় জায়গা পেরিয়ে, গেট পেরিয়ে এসে বাইরের আম গাছ তলায় বসে হাঁপাতে থাকে। ভেতর দিকে তাকিয়ে দেখে জমিদার বাড়ির আসল দরজায় তখনও দাঁড়িয়ে উদন্ত। এক অদ্ভুত শয়তানি হাসি নিয়ে তার দিকে তাকিয়ে আছে। উজ্জ্বল হামাগুড়ি দিয়ে একটু সরে এসে এমনভাবে বসলো যাতে কোনোভাবেই উদন্তকে দেখা না যায়। ভয়ে আর উত্তেজনায় সে উঠে দাঁড়ানোর ক্ষমতা প্রায় হারিয়ে ফেলেছে। চোখ বন্ধ করে গাছের নিচে সে একটু বিশ্রাম নিতে থাকে। গর্ভগৃহে তার দেখা সেই বীভৎস চিত্র সে ভুলতে পারছে না। চোখ বন্ধ করলেই যেন রাজীব, মোহন ওরা একে একে হাত বাড়িয়ে ধরতে আসছে। নিজের শরীর কেন জানে না অনেক হালকা লাগছে উজ্জ্বলের আজ। এরকম তো হওয়ার কথা নয়। অত্যাধিক মানসিক চাপে হয়তো শরীরটা বিগড়েছে তার। সে দেখল একটু দূরেই ভ্যানে শুয়ে আছে দীপু। তাদের জন্য অপেক্ষা করতে করতেই হয়তো সে ঘুমিয়ে পড়েছে। কোনো রকমে আস্তে আস্তে দীপুর ভ্যানের কাছে যায় উজ্জ্বল। দীপু, দীপু, এখান থেকে তাড়াতাড়ি চলো। বেশিক্ষণ থাকা ঠিক নয় এখানে। সব শেষ হয়ে গেছে দীপু। আর কিছু অঘটন ঘটার আগে আমাকে বেরিয়ে পড়তে হবে। দীপু, তাড়াতাড়ি চলো। দীপু, দীপু বলেই ভ্যানে উঠে বসে সে। কিন্তু দীপু কোনো সাড়া শব্দ দেয় না। সে যেন ঘুমিয়েই চলেছে। দীপু ওঠো, চলো দীপু। আরও একবার ডাকে উজ্জ্বল দীপুকে। এবারেও কোনো সাড়া শব্দ নেই। এবার নেহাত বিরক্ত হয়ে গিয়েই দীপুকে ধাক্কা দিতে যায় সে। কিন্তু অদ্ভুতভাবে সে দীপুকে ছুঁতে পারছে না। দীপুর দেহের মধ্যে দিয়ে তার হাত বেরিয়ে অন্য দিকে চলে যাচ্ছে। আমি দীপুকে ছুঁতে পারছি না কেন? এটা 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 কি কি হচ্ছে আমার সাথে? তখনই তার উদন্ত ওরফে শেখরের মুখ থেকে বেরোনো একটা কথা মনে পড়ল। সে বারবার বলেছিল, এই বাড়িতে যে একবার ঢোকে সে তার দেহ নিয়ে আর ফেরত যেতে পারে না। দৌড়ে সে আরও একবার বাড়ির ভেতর ঢোকে। উদন্ত সেখানে তখন দাঁড়িয়ে আছে। আপনি আপনি আমার সাথে কি করেছেন? আপনি আমার সাথে কি করেছেন বলুন। আমি কিছুতেই ছুঁতে পারছি না কেন? আমি ছুঁতে পারছি না কেন? শুধু ধরা ছোঁয়া নয়, তোমার কথাও কেউ শুনতে পারবে না বা দেখতেও পাবে না। মানে মানে আপনি কি করেছেন আমার সাথে? কি করেছেন আপনি? এসো আমার সাথে, এসো। আরও একবার উদন্ত নারায়ণ উজ্জ্বলকে বাড়ির ভেতরে নিয়ে যায়। তারপর আঙুল দিয়ে দিক নির্দেশ করে সিঁড়ির দিকে। উজ্জ্বলের দেহটা তখন 3 তলার লোহার রেলিং থেকে আটকে ঝুলছে। উজ্জ্বল আর উদন্ত যখন দৌড়ে নামছিল তখন হুমড়ি খেয়ে রেলিংয়ের লোহার শিকে গিঁথে ইতিমধ্যেই মৃত্যু হয় উজ্জ্বলের।
কিন্তু উজ্জ্বলের বাঁচার তাগিদে সেটা অনুভবই করতে পারেনি সে। তোমাকে আমি বলেছিলাম না, এই বাড়িতে একবার যে ঢোকে সে আর বেরোতে পারে না। উজ্জ্বল হাত জোর করে উদন্তর সামনে বসে পড়ে। প্লিজ প্লিজ, আপনি আমার দেহ ফেরত দিয়ে দিন, আপনি আমার দেহ ফিরিয়ে দিন। আমি কথা দিচ্ছি আমি আর কোনোদিন এখানে আসবো না, আর কোনোদিন আসবো না, কখনো না। আমার বন্ধুগুলো, পরিবারের মানুষগুলো চোখের জল কাঁদতে কাঁদতে শুকিয়ে যাবে। ওদের আমরা বলেও আসেনি কিছু। এখানকার কোনো কিছুই বাইরের কেউ জানবে না। আমি কথা দিলাম। উদন্ত নারায়ণ নিচু হয়ে বসে উজ্জ্বলের মুখের সামনে চলে আসে। তার চোখে তখন শয়তানি তৃপ্তির হাসি। সেদিন যখন আমার বাড়িতে সবাই ঝাঁপিয়ে পড়েছিল, আমিও এভাবে সবার সামনে ছেড়ে দেওয়ার অনুরোধ করেছিলাম। আমাকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তোমাদের দেহগুলোই তো তন্ত্র সাধনার মাধ্যমে কাজে লাগাবো। সেদিন যে ভুল করেছিলাম, আজ আর সেই ভুল করব না, কিছুতেই না। প্রায় অসহায়ের মতো মুখ তুলে উদন্তের দিকে চেয়ে থাকে উজ্জ্বল। ঠিক এই সময় দোতলার ঘর থেকে উজ্জ্বলেরই গলায় দীপুর উদ্দেশ্যে ডাক ভেসে আসতে থাকে। দীপু, এদিকে এসো, একটু তাড়াতাড়ি এসো, দেখি দরকার আছে, দেখো আমরা কি পেয়েছি, এসো। এই কণ্ঠস্বর শুনে উদন্তর উদ্দেশ্যে উজ্জ্বল বলে ওঠে, আমরা না হয় এখানে এসে দোষ করেছি, কিন্তু নিরাপরাধ ছেলেটা, ও কি দোষ করলো? ওকে অন্তত ছেড়ে দিন। ওকে এভাবে নিয়ে আসছেন কেন ভেতরে? ও তো আমাদের জন্য বাইরে অপেক্ষা করছে। ও গরিব মানুষ, দিন আনে দিন খায়। ওকে অন্তত ছেড়ে দিন, এইটুকু কথা রাখুন, ওকে অন্তত ছেড়ে দিন। ও আসেনি, কিন্তু ও তোমাদের এখানে নিয়ে এসেছে, তাই সেই অপরাধে ওকেও শাস্তি পেতে হবে। দৌড়ে বাইরে বেরিয়ে আসে উজ্জ্বল। দীপু তখন ভেতর থেকে উজ্জ্বলের গলার আওয়াজ পেয়ে গেট পেরিয়ে ভেতরে আসছে। উজ্জ্বল দীপুর সামনে গিয়ে তাকে সমানে আটকানোর চেষ্টা করতে লাগলো। হাত দিয়ে আটকানোর চেষ্টা, চিৎকার করে বাধা দেওয়ার চেষ্টা, যেভাবে হোক আটকানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু সব চেষ্টা বিফলে গেল। কোনো কিছুই সে আর শুনতে পেল না। দীপু সদর দরজা দিয়ে ঢুকে ভেতরের অন্ধকারে উজ্জ্বলকে ডাকতে ডাকতে মিলিয়ে গেল। এখন উজ্জ্বল এবং তার 3 বন্ধুও এই বাড়িতেই আটকে রইল সারা জীবনের জন্য। গল্প শেষ করে এবার ঢক ঢক করে জল খেয়ে চোখে মুখে জল দিয়ে নিল সজল। এবার আপনারা বলুন, কেমন লাগলো গল্পটা? আকবর প্রথমবার মুখ খোলে এবার। মাস্টার মশাই, একটা কথা বলবো। বলছি, আপনি তো বাড়ি যাবেন, তা আমরা সবাই একসাথে গেলে হয় না? সে কি গো, কেন, কি হলো? আসলে খুব ভয় লাগছে এবার। আপনি এমনভাবে শোনালেন যেন মনে হচ্ছে আমরাই ওখানে ছিল। আরে দূর, এ তো গল্প, ঘুম হবে তো আজ রাতে ভালো করে সবার। সেটাই তো বুঝতে পারছি না মাস্টার মশাই। তা মাস্টার, এবার থেকে কিন্তু তোমাকে এখানে আমাদের সাথে এসে চা খেতে হবে, গল্প সল্প করতে হবে, কোনো আপত্তি নেই তো তাতে? হ্যাঁ, শোনাবো তো, কিন্তু ওই যে শর্তটা, প্রত্যেক বাড়ির ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে হবে, তাহলে আমি শোনাবো। অন্তত রোজ না হলেও 2-3 দিন বাদে বাদে তো হবেই। তাহলে আকবর, মুস্তাফা, ধনঞ্জয়, তোমরা তোমাদের ঘরের ছোট ছেলে মেয়েদের স্কুলে পাঠাবে তো? সবাই একসাথে রাজি হয়ে গেল। বেশ, তাহলে ওই কথাই রইল, তোমাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাবে, আর আমি তোমাদের গল্প শোনাবো নতুন নতুন, বুঝলে? আর কোনো অসুবিধা হলে আমি দেখব, ঠিক আছে? আজ সবাই ভীষণ খুশি এরকম একজন শিক্ষককে নিজেদের মধ্যে পেয়ে। 9টা বাজে, চলুন এবার সবাই যাওয়া যাক নাকি? সবাই তো আবার একসাথে যাবে, চলুন তবে। ধীরে ধীরে সবাই সজল মাস্টারের পেছন পেছন রঞ্জিতের দোকান থেকে বেরিয়ে বাড়ির দিকে যাত্রা শুরু করলো।
মনে মনে সবাই পরবর্তী দিনের গল্প শোনার জন্য আগ্রহী হয়ে অপেক্ষা করতে থাকে। শেষ হলো প্রথম দিনের প্রথম গল্প। এতক্ষণ আপনি শুনছিলেন প্রেতযক্ষ, রচনা অঙ্কুশ অধিকারী, গল্প পাঠে ছিল প্রভাকর, গল্পের সূত্রধার ও সজল মাস্টারের ভূমিকায় ছিলাম আমি সায়ন্তন। বিভিন্ন চরিত্রে ছিল ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের সদস্যবৃন্দ। সমগ্র পরিবেশনা টিম ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ, প্রচ্ছদ নির্মাণ শুভদীপ বন্দ্যোপাধ্যায়। কেমন লাগলো আজকের গল্পটা? যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আগামী পর্বে আবার দেখা হবে আপনাদের সাথে আরও একটি নতুন গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার, শুভরাত্রি।